নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের বর্ণানুক্রমিক সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাস শুরু করেছিলাম, আজকেও সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে আমার আজ বর্গীয় জ নির্মিত দ্বিতীয় ক্লাস এবং টোটাল 27 নম্বর ক্লাস। আজকে বর্গীয় জর সঙ্গে ঝ বর্ণের ক্লাসটাও করব, কারণ এর আগে একটা বর্গীয় জরের ক্লাস করেছি, ফলে আজ কিছু বাকি থেকে যাওয়ার জন্য সেটা করব। তার সঙ্গে ঝ বর্ণ নির্মিত যে গ্রন্থ আছে সেটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আজও বন্ধু সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নেপথ্যে থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টাটা করব। সেদিক থেকে প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে তোমাদের আলোচনা করব সেটা হচ্ছে জীবন প্রভাত। এবং তোমরা জানো মহারাষ্ট্রীয় জীবন প্রভাত বিখ্যাত একটা গ্রন্থ। এটা অবশ্যই কিন্তু বাংলা একটা ঐতিহাসিক উপন্যাস এবং লিখেছিলেন কিন্তু রমেশচন্দ্র দত্ত। বিষয়টা ছিল এরকম যে দিল্লীশ্বর আওরঙ্গজেবের রাজত্বকালে মহারাষ্ট্রবীর শিবাজী মুসলমানের অত্যাচার থেকে যে দেব ব্রাহ্মণ ছিল তাদের রক্ষার জন্য বদ্ধপরিকর হয়েছিলেন এবং সে কারণে মোগলদের বিরুদ্ধে রীতিমতন বিরোধিতা করেছিলেন এবং মহারাষ্ট্রীয় জাতিকে যুদ্ধবিদ্যায় শিক্ষিত করে মুসলমান অধিকৃত বহু দুর্গ বলে এবং কৌশলে তিনি হস্তগত করেন। শিবাজির প্রতি ভবানীর আদেশ ছিল হিন্দুর সঙ্গে যুদ্ধে পরাজয় নিশ্চিত। সুতরাং আওরঙ্গজেবের সেনাপতি জয়সিংহ যখন শিবাজির বিরুদ্ধে দণ্ডায়মান হইলেন, তখন শিবাজি তার সঙ্গে যুদ্ধে অগ্রসর হলেন না এবং তার পরামর্শে আওরঙ্গজেবের সঙ্গে সন্ধি স্থাপন করলেন। সন্ধির পর শিবাজি নিজের প্রতাপে মোগলদের অনেকগুলি অনধিকৃত দুর্গ অধিকার করেছিলেন, কিন্তু কপটাচারী আওরঙ্গজেব শেষে শিবাজিকে দিল্লিতে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে তাকে বন্দী করে। শিবাজি কৌশলে এবং বিপদ থেকে উদ্ধার পেয়ে পুনরায় মোগলের বিরুদ্ধে দণ্ডায়মান হয়। এই সময়ে জয়সিংহের মৃত্যু হয়। সুতরাং এবার শিবাজি নিষ্কণ্টক হলেন। মহারাষ্ট্রগণের জাতীয় জীবনের কিন্তু প্রভাত সেখান থেকে কিন্তু সূচিত হলো। এটাই ছিল কিন্তু রমেশচন্দ্র দত্তের মহারাষ্ট্রীয় জীবন প্রভাত ঐতিহাসিক উপন্যাসের কিন্তু মূল বিষয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন কলেজের পরীক্ষায় এটা কিন্তু আসতে দেখা গেছে। মহারাষ্ট্র জীবন প্রভাত কার লেখা, এর বিষয়টা সম্পর্কে আলোচনা করো। এরপর হচ্ছে জীবনবেদ। তোমরা জানো একটা বাংলা জীবন গ্রন্থ। এখানে ব্রাহ্মণ ধর্মের অন্যতম নেতা কেশবচন্দ্র সেনের স্ববর্ণিত জীবন তত্ত্ব কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তারপরে হচ্ছে জীবন সন্ধ্যা। এটা কিন্তু একটা বাংলা ঐতিহাসিক উপন্যাস এবং রমেশচন্দ্র দত্ত কিন্তু এটা লিখেছিলেন। এখানে মোগল সম্রাট আকবরের সঙ্গে রাজপুত বীর প্রতাপ সিংয়ের যুদ্ধ কাহিনী সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। প্রতাপ সিংয়ের মৃত্যুতে রাজপুতের নিজের জীবনের অবসান হয় এবং এই জন্যেই এটা জীবন সন্ধ্যা নামে কিন্তু অভিহিত করা হয়েছে ঐতিহাসিক উপন্যাসটিকে। এটাও কিন্তু রমেশচন্দ্র দত্তের একটা লেখা বিখ্যাত ঐতিহাসিক উপন্যাস। এরপর হচ্ছে জীবন স্মৃতি। তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীমূলক একটা গ্রন্থ, 1912 সালে যার প্রকাশ। আমি যখন রবীন্দ্রনাথ পড়িয়েছি তখন এটা আলোচনা করেছি। এখানে কবি রবীন্দ্রনাথ নিজের তরুণ বয়সের কথা খুব সুন্দরভাবে তুলে ধরার কিন্তু চেষ্টাটা করেছেন। তারপর হচ্ছে যুব দি অবস্কিওর। তোমরা জানো অবস্কিওর, যুব দি অবস্কিওর হচ্ছে টমাস হার্ডির লেখা একটা ইংরেজি উপন্যাস, যেটা 1895 সালে প্রকাশিত হয়েছিল। এবং টমাস হার্ডি এখানে মানুষের দেহ এবং আত্মার মধ্যে যে চিরন্তন সংগ্রাম চলছে তার চিত্র সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে জুড, সুসানা, স্কুল মাস্টার, ক্রিপ্টন, আরাবেল্লা প্রভৃতির কাহিনী সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে। তারপর হচ্ছে জুলিয়াস সিজার। তোমরা জানো জুলিয়াস সিজার হচ্ছে আমাদের বিখ্যাত নাট্যকার শেক্সপিয়ার রচিত বিখ্যাত বিয়োগান্তক একটা ট্রাজেডি নাটক। বিশেষ করে সিজার, কেমিয়াস, কাস্কা, অক্টোভিয়াস, অ্যান্টনি, তারপর হচ্ছে লেপিডাস, ব্রুস্টান, পোর্সিয়া প্রমুখের কথা খুব সুন্দরভাবে এখানে কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন পুরোটাই নাটকীয় ভঙ্গিতে। তারপর হচ্ছে জেন্দ আবেস্তা। তোমরা জানো জেন্দ আবেস্তা হচ্ছে শ্রদ্ধেয় জরাথুস্ট্র রচিত পার্শ্বিকদের ধর্মগ্রন্থ। মোটামুটি খ্রিস্টপূর্ব 600 থেকে 250 মধ্যে এটা লেখা এবং এই জেন্দ আবেস্তা 5টা খণ্ডে কিন্তু রচিত। এরপর হচ্ছে জেলের খাতা। তোমরা জানো জেলের খাতা হচ্ছে বিপিনচন্দ্র পালের লেখা একটা গ্রন্থ। সাধারণত জেলে থাকাকালে এই বিপিনচন্দ্র পাল মহাশয় এই দার্শনিক তত্ত্বপূর্ণ গ্রন্থকারে কিন্তু তিনি লিখেছিলেন।
হ্যাঁ, এরপরে আছে জৈমিনী দর্শন। তোমরা জানো জৈমিনী দর্শনের অন্য নাম মীমাংসা দর্শন বা পূর্ব মীমাংসা। এই জৈমিনী হচ্ছে আমাদের বেদব্যাসের শিষ্য, যাকে বজ্র মানে নিবারক দেবতা হিসাবে মনে করা হয়। এটা দ্বাদশ অধ্যায়ে বিভক্ত, মানে 12টা অধ্যায়, এবং এখানে বেদের মীমাংসা এবং শ্রুতি স্মৃতির গ্রন্থের মীমাংসা ভঞ্জিত হয়েছে, এবং এই গ্রন্থে ন্যায়শাস্ত্রের পথ অবলম্বন করে বেদের বিষয় খুব সুন্দরভাবে মীমাংসা কিন্তু করা হয়েছে। তারপর হচ্ছে জৈমিনী ভারত। এটা কিন্তু একটা পুরাণ গ্রন্থ, এটা বঙ্গানুবাদমূলক গ্রন্থ, এবং এই বঙ্গানুবাদ করেছিলেন কিন্তু রোহিণী নন্দন সরকার মহাশয়। এবং এখানে মহাভারতীয় অশ্বমেধ পর্ব খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, বিশেষ করে ব্যাসদেবের শিষ্য মহর্ষি জৈমিনী কর্তৃক এই গ্রন্থ কিন্তু রচিত হয়েছিল। এরপরে হচ্ছে জ্ঞান ও কর্ম। তোমরা জানো জ্ঞান ও কর্ম হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা একটা গ্রন্থ। এখানে জ্ঞাতা, জ্ঞেয়, অন্তর্জগৎ, বহির্জগৎ, জ্ঞানের সীমা, জ্ঞান লাভের উপায়, জ্ঞান লাভের উদ্দেশ্য, এই কটি বিষয় এর প্রথম ভাগে কিন্তু আলোচিত হয়েছে। দ্বিতীয় ভাগে পুত্রকন্যার প্রতি কর্তব্য, পিতামাতার প্রতি কর্তব্য, সামাজিক নীতিসিদ্ধ কর্ম বা রাজনীতিসিদ্ধ কর্ম প্রভৃতি খুব সুন্দরভাবে কিন্তু এই গ্রন্থের মধ্যে আলোচনা করা হয়েছে। তারপরে হচ্ছে জ্ঞানদাস। তোমরা জানো জ্ঞানদাস হচ্ছে বাংলা একটা বৈষ্ণব পদগ্রন্থ। রমণীমোহন মল্লিক কর্তৃক এই গ্রন্থটা সম্পাদিত হয়েছিল। বিশেষ করে এই গ্রন্থের মধ্যে জ্ঞানদাস কাদরাজ্যে জ্ঞানদাস রূপানুরাগ পর্যায়ের যিনি একজন শ্রেষ্ঠ কবি, সেই জ্ঞানদাস প্রায় 300 বৎসর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন। এই গ্রন্থে কবি জ্ঞানদাসের জীবনচরিত এবং তার রচিত কতগুলি পদ প্রকাশ করেছেন, এবং পদগুলি রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে কিন্তু লিখিত হয়েছে। এবং আমরা জানি যে জ্ঞানদাসের সেই বিখ্যাত পদ যে রূপ লাগি আঁখি জুড়ে, গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে, প্রতি অঙ্গ মোর, বিখ্যাত পদ যার কিন্তু তুলনায় কিন্তু করা যায় না। এরপরে হচ্ছে জ্যোতির্ময়ী। তোমরা জানো জ্যোতির্ময়ী হচ্ছে একটা বাংলা সামাজিক উপন্যাস, এবং লিখেছিলেন কিন্তু রাজা রাজকৃষ্ণ রায়। বিশেষ করে অর্থপিশাচ পিতা পুত্রের বিয়েতে কন্যাদায়গ্রস্ত ব্যক্তিকে কিভাবে সর্বশান্ত করার চেষ্টা করে, এবং এর চেষ্টার পরিণামে কীরূপ বিস্ময় হয়েছিল, এবং বিষকুম্ভ পয়ন্মুখ ব্যক্তি কপট বন্ধুতার ভান করে কিভাবে সর্বনাশ করে, এই বইতে লেখক কিন্তু সেটা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। এরপর হচ্ছে জ্যোতিষ দর্পণ। জ্যোতিষ দর্পণ হচ্ছে তোমরা জানো যে অপূর্বচন্দ্র দত্তের লেখা একটা গ্রন্থ। বিশেষ করে আধুনিক জ্যোতির্বিদ্যা বিষয়ে এই গ্রন্থ লেখা হয়েছে, এবং এই গ্রন্থে আকাশমণ্ডল, সূর্য, সৌরজগৎ, পৃথিবী, চন্দ্র প্রভৃতি বিষয়, বৈজ্ঞানিক তত্ত্ব সকল খুব সরল ভাষায় এখানে তুলে ধরা হয়েছে, এবং এই সকল তত্ত্ব বোঝার জন্য বহু সংখ্যক চিত্র কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো বন্ধু, এটাই ছিল বর্গীয় নির্মিত দ্বিতীয় ক্লাসের জনপ্রিয় গ্রন্থের আলোচনা। এবার আমরা চলে যাব ঝ নির্মিত কিছু গ্রন্থের আলোচনায়। তবে পণ্যমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। এরপরে বন্ধু আমরা চলে যাব যে ঝ নির্মিত কিছু গ্রন্থের দিকে। সেদিকে ঝ নির্মিত গ্রন্থের কথা বলতে গেলে প্রথমেই যে গ্রন্থের কথা মনে আসে সেটা হচ্ছে ঝড়ের দোলা। তোমরা জানোই যে ঝড়ের দোলা এটা কিন্তু একটা বাংলা উপন্যাস। ঝড়ের দোলাটা এটা লিখেছিলেন কিন্তু হেমেন্দ্রলাল রায় এটা কিন্তু লিখেছিলেন। বিশেষ করে বিয়ের কয়েক মাস পরেই অমলা বিধবা হয়েছিল এবং দাম্পত্য সম্বন্ধে সে বঞ্চিত হয়েছিল। সুতরাং মাতাল দুশ্চরিত্র স্বামীর মৃত্যুতে তার মনে বিন্দুমাত্র দুঃখ ছিল না। কিন্তু তা হলেও রমেশ যখন বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশের ছলে সদ্য বিধবা তরুণী বন্ধুপতির কাছে অসময়ে মানে প্রণয় নিবেদন করে বসল, তখন অমলা ক্রুদ্ধ হয়ে ওঠে। কিন্তু কঠোর প্রত্যাখ্যান সত্ত্বেও রমেশ মৃত বন্ধুর গৃহে আনাগোনা বন্ধ করতে পারে না এবং আস্তে আস্তে অমলাও তাকে অবহেলা করার শক্তি হারাইয়া ফেলে। ফলে ভাইয়ের মৃত্যুর পরেই তাদের কোনো বন্ধুর প্রতি আর ভাতৃবধূর এই সখ্য দেবর হরিচরণ সহ্য করতে পারে না।
অমলার প্রতি নিষ্ঠুর প্রতিশোধ গ্রহণ করার জন্য সে প্রকাশ্যেই তাদের গৃহের বহিকক্ষে বীভৎস নরক জমাইয়া তোলে এবং অমলা প্রথমে স্নেহের অনুযোগ করে, তারপর নিবিড় ঘৃণায় স্বামী গৃহ ত্যাগ করে রমেশকেই সঙ্গে নিয়ে বইমাত্র ভাই যতীনের গৃহে কিন্তু পৌঁছায়। তারপরে দেখা যায় যে যতীনের গৃহ বন্ধুত্ব সূত্রে রমেশের আনাগোনা প্রতিদিনই চলতে থাকে এবং অমলা হৃদয়ের সঙ্গে অবিরত যুদ্ধ করে যখন ক্লান্ত হয়ে পড়ে এবং তারপর ভাইকেই প্রশ্ন করে বসে তার নিজের কর্তব্যের কথা। ফলে উদার হৃদয় যতীন অমলার প্রবৃত্তিকে বাধা দেওয়ার কোনো ইঙ্গিতই করে না, কিন্তু অমলা সেই জন্যই মনে মনে প্রতিজ্ঞা করে যে ভাইয়ের ক্ষোভের কারণ সে কখনোই হইবে না। কিন্তু এ সংকল্প তার টেকে না। সেদিন বর্ষা রাতে তার মন অকারণে বিক্ষুব্ধ হয়ে ওঠে। ভিজতে ভিজতে রমেশ যখন তার ঘরে এসে দাঁড়ায় তখন তার মন কেমন যেন বিমুখ হয়ে ওঠে, মানে না উঠে আর পারে না, মানে রীতিমতন উঠেও না। রমেশের সঙ্গে সেদিন অমলার ব্যবহারে যে নৈকট্য ভাব প্রকাশ পেয়েছিল সেটা হয়তো খুব বেশি নয়, কিন্তু যতীনের স্ত্রী নীরদা তাদের দেখতে পেয়ে গভীর সন্দেহ করে বসে এবং স্বামীর কাছে তীব্র ভাষায় তার বর্ণনা করে। এটা শুনতে পেয়ে মনের মানে সে উষ্মায় বা রাগে অমলা যতীনকে কঠোর বাক্যে পীড়ন করে রমেশের সঙ্গে ভাতৃগৃহ ত্যাগ করে চলে যায়। এরপরে দেখা যায় যে সেদিন থেকে যত কাল যেতে থাকে ততই সে মনে মনে সংকুচিত হয়ে ওঠে, কিন্তু অপরাধের বোঝা স্বীকার করে ভাতৃগৃহে ফিরে যেতে তার আর প্রবৃত্তি হয় না। রমেশের নিকট সে শুনতে পায় যতীন তাকে কখনোই ক্ষমা করবে না, সুতরাং অত্যন্ত বেদনার সঙ্গে কোনো দিন সেখানে ফিরে যাবার আশা সে কিন্তু ত্যাগ করে। কিন্তু রমেশের সান্নিধ্য থেকে তার মনের পরিচয় সে ভালো করে পায়। উভয়ের মধ্যে সে একটা স্থূল দেহগত আকর্ষণ মাত্র ধীরে ধীরে প্রবল হয়ে উঠতে থাকে এবং তার কারো কাছে গোপন কিন্তু থাকে না, সবার কাছে কিন্তু প্রকাশ পেয়ে যায়। এরপরে দেবর হরিচরণ একদিন মাত্র এসে অমলাকে সাবধান করে যায়। অমলা ভাবছিল তারপর সেও তাকে বিস্তৃত হয়েছে, কিন্তু অমলার প্রতি তার একটা গোপন মমত্ববোধ অমলা সম্বন্ধে হরিচরণকে উদাসীন হইতে দেয় না। এবং একদিন তার নিকটেই অমলা শুনতে পায় যে যতীন তাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য একদিন এই গৃহেই এসেছিল এবং রমেশ অমলাকে না জানিয়েই তাকে কিন্তু ফিরিয়ে দিয়েছিল। ফলে রমেশের সাজানো মিথ্যার জাল এমনি করে কিন্তু ছিঁড়ে যায় এবং যতীনের প্রতি দুরন্ত হিংসায় রমেশ কিন্তু জ্বলে ওঠে। কিন্তু অমলার তাকে প্রশ্রয় দেয় না, নির্মমভাবে সে এই স্থান ত্যাগ করে এবার বহুদিন পরে স্বামী গৃহে ফিরে আসে এবং দেবরের নিকট গভীর অন্তর্বেদনা জানিয়ে মনের দুঃখভার একটু কমানোর চেষ্টা করে। তারপর সুস্থ মনে সে যতীনের রোগশয্যার পাশে এসে দাঁড়ায় এবং নীরদা এতদিন পরে তাকে ফিরে পেয়ে বুকের মধ্যে কিন্তু জড়িয়ে ধরে। দেখো বন্ধু, এটাই ছিল হচ্ছে ঝড়ের দোলা, যেটা বাংলা উপন্যাস হেমেন্দ্রলাল রায়ের লেখা তার মূল বিষয়। তবে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের আলোচনার ক্লাসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্লাস। কেননা বন্ধু দেখো, ইউনিভার্সিটিতে যে কলেজেই তোমরা পড়তে যাও না কেন, সেখানে কিন্তু কোনো না কোনো ইয়ারের সাহিত্যের ইতিহাস পাঠ্য আছেই। ফলে সেখান থেকে কিন্তু এখানে প্রশ্ন আসবেই, অমুক গ্রন্থটা কার লেখা, বিষয়টা কী, বা এই চরিত্রটা কোন গ্রন্থের মধ্যে রয়েছে। বা তুমি যে কোনো ধরনের কম্পিটিশন পরীক্ষা দিতে যাও না কেন, সেখানটা কিন্তু এখানে প্রশ্ন আসতে দেখাই গেছে এই গ্রন্থটা কে লিখেছিলেন বা অমক চরিত্রটা কোন গ্রন্থের মধ্যে রয়েছে। ফলে সেদিক থেকে যথেষ্ট কিন্তু গুরুত্ব রয়েছে। বা তোমরা জানো যে মাদ্রাসা সার্ভিস কমিশনের ডেট হয়েছে মার্চ মাসের 3 তারিখে এর পরীক্ষাটা আছে, সেদিক থেকে কিন্তু এই গ্রন্থটা যথেষ্ট গুরুত্ব কিন্তু রয়েছে। তো আমি বলবো বন্ধু, এই ক্লাসগুলো খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে করবে। পরে নোটের দরকার হলে ইউটিউব ব্যানারে আমার ফোন নম্বর দেওয়া আছে, আমাকে ফোন করবে, সেখানেও কিন্তু সরাসরি নোটের ব্যবস্থা হয়ে যাবে। ফলে এখন তোমাদের কাজ হচ্ছে মনোযোগ সহকারে স্ক্রিপ্ট না করে প্রত্যেকটা কথা কিন্তু শোনা এবং তাকে আত্মস্থ করা। এরপরে চলে যাব বন্ধু ঝ নির্মিত সর্বশেষ যে গ্রন্থটা, সেটা হচ্ছে ঝাঁসি রানী। তোমরা জানো যে এই ঝাঁসি রানী হচ্ছে একটা ইতিহাস বিষয়ক গ্রন্থ এবং এটা লিখেছিলেন কিন্তু চণ্ডীচরণ সেন। বুঝতেই পারছো, ঝাঁসি রানী নামটা দিয়েই বুঝতে পারছো লক্ষ্মীবাইয়ের কথা মনে পড়ে যাবে। এখানে ঝাঁসি রানী যে লক্ষ্মীবাইয়ের চরিত্রের কলঙ্ক দূর করার চেষ্টায় ঝাঁসি বিদ্রোহের প্রকৃত ঘটনা অবলম্বনে এই গ্রন্থটা লেখা হয়েছে।
এবং গ্রন্থখানি উপন্যাসকারে লেখা হয়েছে বটে, কিন্তু ঐতিহাসিক বিবরণ কোনো কোনো স্থানে ক্ষুণ্ণ করা হয়নি। সিপাহী বিদ্রোহে বীর রমণী লক্ষ্মীবাইয়ের অসামান্য বীরত্বের পরিচয় এই গ্রন্থে চণ্ডীচরণ সেন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরার চেষ্টাটা কিন্তু করেছেন। দেখো বন্ধু, এই যে বাংলা, সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনা বর্ণনাক্রমিক যে ক্লাস, আজকে ছিল 27 নম্বর ক্লাস, আর বর্গের নির্মিত দ্বিতীয় ক্লাস এবং তার সঙ্গে ঝড়নির্মিত গ্রন্থেরও ক্লাস, একটা সুন্দর তথ্য তোমাদের উপর দিতে পেরেছি। তারপর বন্ধু কোনো জায়গায় যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর কিন্তু দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।